এই শাড়ি নেবেন? শাড়ি অনেক ভালো, তাঁতের শাড়ি। শাড়ি নেবেন কেউ? শাড়ি? বাহ, আজ বেশ ভালোই শাড়ি কাপড় বিক্রি হয়েছে। 25টা শাড়ি নিয়ে বের হয়েছিলাম, 2টো শাড়ি ছাড়ার বাকি সব বিক্রি হয়ে গেছে। সামনে পুজো, তাই তো এত বেচে কিনা ভালো হয়েছে। এখন আর 2টো শাড়ি বিক্রি করতে পারলেই আমি আমার গ্রামে ফিরে যেতে পারবো। এই শাড়ি কাপড়ওয়ালা, বলছি এদিকে এসো। দেখি তো কেমন শাড়ি নিয়ে এসেছো। এই যে দিদি, দেখুন কত সুন্দর তাঁতের শাড়ি। এই শাড়ি দুটো আপনাকে খুবই মানাবে। তো দাম কত শাড়ির? আপনার কাছে বাড়িয়ে দাম চাইবো না, 2টা শাড়ি মাত্র 1200 টাকা দিন। না না, এমন পাতলা শাড়ির দাম এত চাইছো? এত টাকা দিতে পারবো না কো। 2টা শাড়ি 1000 টাকা দিব। আমার লস হয়ে যাবে দিদি, তাও দিয়ে দিচ্ছি। বেচা কেনা শেষ, আর সন্ধ্যা হয়ে আসলো। শাড়ি দুটো বিক্রি করার পর বাড়ি ফিরে যাব। হ্যাঁ দিন, তাড়াতাড়ি টাকাটা দিন। তো তোমার নাম কি শাড়িওয়ালা? কোন গ্রাম থেকে এসেছো? আমি বিমল, কুসুমপুর গ্রামে আমার বাড়ি। উমা, কুসুমপুর? সে তো অনেক দূর। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো যে, তুমি এখন বাড়ি ফিরে যাবে কেমন করে গো? আমাকে স্টেশনে যাওয়ার পথ দেখিয়ে দিন দিদি, আমি ঠিক চলে যেতে পারবো। কিন্তু আমাদের বিলাসপুর গ্রামে তো কোনো স্টেশন নাই গো দাদা। আর সন্ধ্যার পর আমাদের গ্রামে কোনো রিক্সা বা গাড়িও পাওয়া যায় না। মহিলাটির মুখে এমন কথা শুনে আমি একটু চমকে বললাম, ওমা, সে কি কথা? তাহলে এখন আমি বাড়ি ফিরে যাবো কেমন করে? বেশ ঝামেলায় পড়ে গেলাম মনে হচ্ছে। চিন্তা করো না দাদা, একটা উপায় আছে। এই পথ দিয়ে তুমি আরো বেশ অনেকখানি সামনে এগিয়ে গেলে একটা ফেরিঘাট পাবে গো। তুমি গাড়ি না পেলেও রাত 8টা নাগাদ একটা ফেরি আসে গো, সেই ফেরিতে করে যেতে পারবে। ওনার মুখে এমন কথা শুনে আমি খুব খুশি হয়ে গেলাম। সেখানে আর সময় নষ্ট না করে দ্রুত গতিতে ফেরিঘাটের উদ্দেশ্যে ছুটে চললাম। চারিদিকে ঘন অন্ধকার নেমে এসেছে। যে পথ দিয়ে হাঁটছি সে পথটাও স্পষ্ট দেখা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে কতটা পথ সামনে চলে আসলাম, কিন্তু রাস্তায় কোনো মানুষই দেখতে পেলাম না। আমি আবার ভুল রাস্তায় যাচ্ছি না তো? মনে সংশয় কাজ করছে। আরও বেশ অনেকটা পথ সামনে এগিয়ে যাওয়ার পর একটা সময় আমি ফেরিঘাটের সামনে এসে পৌঁছালাম। কিন্তু কি আশ্চর্য, পুরো ফেরিঘাট একদম ফাঁকা। আমি ছাড়া ফেরিঘাটে আর কোনো মানুষ নেই। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এমন ভুতুড়ে পরিবেশ দেখলে যে কোনো সাহসী মানুষেরই ভয় পেয়ে যাওয়ার কথা। আমি ফেরিঘাটের আশেপাশে ভালো করে দেখতে লাগলাম, কিন্তু কোথাও কোনো মানুষের দেখা পেলাম না। এখন আমি কি করব? ফিরে এসে আবার চলে গেল না তো? নাকি আরো পরে আসব? কাকে জিজ্ঞাসা করব? কাউকেই তো দেখতে পাচ্ছি না। হঠাৎ করেই আমার চোখ গেল
ফেরিঘাটের এক কোনায়। আমি দেখলাম অন্ধকারে একজন বৃদ্ধ লোক বসে আছেন। ওনার মাথার চুলগুলো এলোমেলো, দেখে কিছুটা পাগল মনে হচ্ছিল। কিন্তু ওনাকে ছাড়া ফেরিঘাটে আর কাউকে দেখতে না পেয়ে বাধ্য হয়ে আমি ওনার কাছে এগিয়ে যাই। চাচা, অনেকক্ষণ এই ঘাটে দাঁড়িয়ে আছি। রাতের ফেরিটা ঠিক কটা বাজে আসবে এই ঘাটে? লোকটা আমার দিকে বড় বড় চোখ করে রাগান্বিত হয়ে তাকালো। ওনার চোখ দুটো কিছুটা লাল ছিল। ওনার এমন চাহনিতে আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। চলে যাও এখান থেকে, এক্ষুনি চলে যাও। এই ঘাটে কোনো ফেরি আসে না। যাও, চলে যাও। লোকটি রেগে মেগে অন্য পাশে চলে গেল। যা ভেবেছিলাম তাই হলো। লোকটা আসলে পাগল। কিন্তু আমার তো এখন আর যাওয়ার কোনো জায়গা নেই, তাই আমি এখানে বসে ফেরির জন্য অপেক্ষা করতে লাগলাম। অনেক সময় অপেক্ষা করার পর রাত যখন ঠিক 10টা বাজে, তখন পো পো শব্দে পুরো ফেরিঘাট মুখরিত হয়ে উঠল। আমার মন আনন্দে নেচে উঠল। অবশেষে আমি ফেরির দেখা তো পেলাম। একটা ফেরি ঘাটে ভিড়ল। কিন্তু কি আশ্চর্য, ফেরি থেকে কোনো মানুষই নামছে না। আর আমি ছাড়া এই ঘর থেকে অন্য কেউ ফেরিতে উঠল না। দেখে মনে হচ্ছিল ফেরিটা শুধু আমাকে নিয়ে যাওয়ার জন্যই এসেছে। আমি ফেরিতে ওঠার সাথে সাথে ফেরিটা ছেড়ে দিল। ফেরিতে উঠে দেখলাম বৃদ্ধ, যুবক, নারী এমন অনেক মানুষ ফেরিতে রয়েছে। আমি ফেরিতে গিয়ে একটা জায়গায় বসে পড়লাম। কিছুক্ষণ পর দেখলাম আমার পাশে অপরূপ সুন্দরী একটি মেয়ে বসে আছে। একটা মানুষ ঠিক কতটা সুন্দর হতে পারে ওনাকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। আমার ওনার সাথে কথা বলতে খুব ইচ্ছা করছিল, কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারছিলাম না। অবশেষে সংকোচের বেড়াজাল থেকে বেরিয়ে পড়লাম। আপনার নাম কি? আর আপনার বাড়ি কোথায়? আমার নাম নন্দিনী। কৃষ্ণনগর গ্রামে আমার বাড়ি। এত রাতে আপনি কোত্থেকে ফিরছেন? আমি শহর থেকে গ্রামে ফিরছি। শহরে আমার মেডিকেল কলেজে ডাক্তারি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হতে হতে বিকেল হয়ে গেল, আর আজ ফেরি ছাড়তে একটু দেরি হয়ে গেছে, তাই তো এত রাত হলো। বাহ, বেশ ভালো তো। আমারও ডাক্তার হওয়ার অনেক স্বপ্ন ছিল, পড়াশোনায়ও বেশ ভালো ছিলাম। কিন্তু আমি ছোট থাকতেই অকালে আমার বাবাকে হারিয়েছিলাম। সংসারের ঘানি টানার দায়িত্ব এসে পড়লো আমার কাঁধে, তাই আর বেশি দূর পড়াশোনা করা হলো না। এখন আমি ফেরিওয়ালা, বাড়ি বাড়ি গিয়ে কাপড় বিক্রি করি। আমারও বাবা নেই। আমার দাদু আমাকে ছোট থেকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন। ওনার ইচ্ছে মতোই আমি মেডিকেলে পড়ছি। আমার পড়াশোনার খরচ আমার দাদুই জোগাড় করেন। মেয়েটির সাথে কথা বলতে বলতে আমি মেয়েটির মায়ায় জড়িয়ে গেলাম। তার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব করে উঠল। মনে হলো সে আমার জনম জনমের চিরচেনা কেউ। সারাদিনের ফেরি করে আমি খুব ক্লান্ত ছিলাম। ক্লান্ত শরীরে কখন যে আমি ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। ঘুমের মধ্যে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলাম। ঝড়ে ফেরিতে থাকা সমস্ত কিছু তছনছ হয়ে যাচ্ছিল,
কেউ বা আবার পানিতে ডুবে মারা যাচ্ছে। ফেরিতে থাকা সমস্ত মানুষই কোনো না কোনোভাবে মারা যাচ্ছে। ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি চিৎকার করে ঘুম থেকে জেগে উঠলাম। কি হয়েছে? ভয় পেয়েছেন বুঝি? ভয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি ভেবা জায়গা খেয়ে গেলাম। আমি কিছু বলার আগে ফেরিতে থাকা অন্যদের দিকে আমার চোখ যায়। আমি দেখলাম ওনারা সবাই আমার দিকে লাল লাল চোখে অস্বাভাবিকভাবে আমার দিকেই তাকিয়ে আছে। ভয় আমার গা কেঁপে উঠল। মুখ দিয়ে ভয়ঙ্কর আওয়াজ বের করে আমার দিকে ওনারা এগিয়ে আসতে লাগলো। ভয়ে আমার প্রাণ যায় যায় অবস্থা। আমার সাথে কি হচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তবে খুব খারাপ কিছু হতে যাচ্ছে সেটা আমি আন্দাজ করতে পেরেছিলাম। কারা তোমরা? তোমাদের এমন দেখাচ্ছে কেন? তুমি এতক্ষণ যা যা স্বপ্নে দেখলে তার সবই সত্যি। আমরা কেউই আর জীবিত নেই, আমরা সবাই মৃত। তোমার সাহস আছে বলতে হবে। এত রাতে তুমি ফেরিঘাটে ফেরির জন্য অপেক্ষা করছিলে। তুমি কি দেখোনি তুমি ছাড়া এই ফেরিঘাটে ফেরির জন্য আর কেউ অপেক্ষা করছিল না? তারপর আবার আমাদের ফেরিতেই উঠলে। তোমাকে কি কেউ সাবধান করেনি? বলেনি যে এই ফেরিঘাটে রাতের বেলা কোনো ফেরি আসবে না? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি না বুঝেই আপনাদের ফেরিতে উঠে পড়েছি। দয়া করে আমাকে ছেড়ে দিন। ভুল যখন করেছ তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। আর আমরা আমাদের এই ফেরিতে একবার যাকে উঠাই তাকে আর জীবিত নামতে দিই না। মেয়েটির মুখ থেকে এমন কথা শুনে ভয় আমার বুকের ভিতর ধকধক করতে শুরু করলো। মনে হচ্ছিল বুকের ভিতর থেকে প্রাণ পাখিটা এক্ষুনি বের হয়ে যাবে। কিন্তু না, আমাকে এভাবে ভয় পেলে চলবে না। যে করেই হোক আমাকে বেঁচে ফিরতে হবে। সাহস করে আমি বললাম, তো দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, না বুঝে আপনাদের ফেরিতে উঠে পড়েছি। আমার কাঁধে আমার পুরো পরিবারের দায়িত্ব। আমি বাড়ি না গেলে ওরা না খেয়ে মারা যাবে। ঠিক আছে, তোমার সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে। মনে হচ্ছে তুমি অনেক ভালো মানুষ, তাই এবারের মতো তোমাকে ছেড়ে দিচ্ছি। কিন্তু খবরদার, আজকের পর থেকে আর কখনো এই ঘাটে রাতের বেলা আসবে না। মেয়েটি এ কথা বলার সাথে সাথে আমার সামনে থেকে সমস্ত কিছু কালো অন্ধকারে ঢাকা পড়ে যায়। আমি আমার চোখের সামনে আর কিছুই দেখতে পাই না। তারপর আমার আর কোনো কিছুই মনে নেই। অনেক সময় পর আমার ঘুম ভাঙল। আমি দেখলাম আমি ফেরিঘাটের একটি বেঞ্চে শুয়ে আছি। আমি চমকে ধরফড়িয়ে উঠে বসলাম। তখনও চারপাশে ভীষণ অন্ধকার ছিল, ভালো করে কিছুই দেখা যাচ্ছে না। আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলাম ফেরিঘাটে এখনো কেউই নেই। শুধু ওই ছেঁড়া কাপড় পরা বৃদ্ধ পাগল লোকটি আছেন। লোকটিকে আমার দিকে এগিয়ে আসতে দেখে আমি কিছুটা ভয় পেয়ে যাই। লোকটি আমার কাছে এসে গম্ভীর গলায় বললেন, আমি তো ওকে আগেই সাবধান করে দিয়েছিলাম, বলেছিলাম এই ফেরিঘাটে রাতে কোনো ফেরি আসে না। কিন্তু তুমি আমার কথা না শুনে বিপদের দিকে এগিয়ে গিয়েছিলে। কিন্তু চাচা, আপনি এত কিছু কেমন করে জানেন?
আমি ওই ফেরির একজন যাত্রী। সেই দুর্যোগের রাতে মারা গিয়েছি। আমি এই ফেরিঘাটে মানুষের উপকার করার জন্য অপেক্ষা করে থাকি। যখনই রাতের বেলা কোনো মানুষ এই ফেরিঘাটে আসে, তখন তাকে সাবধান করি। যারা আমার কথা শোনে তারা প্রাণে বেঁচে যায়, আর যারা আমার কথা শোনে না তারা নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনে। এখন আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের সময় নষ্ট করো না। যাও, এক্ষুনি তুমি এখান থেকে চলে যাও, আর কোনো দিনও এখানে ফিরে এসো না। আমি এই বৃদ্ধ লোকটির কথা মতো তাড়াহুড়ো করে ফেরিঘাট থেকে চলে আসলাম। সেই রাতটা কষ্ট করে আমি গ্রামের রাস্তায় কাটিয়ে দিলাম। পরের দিন সকালে ভোরের আলো ফোটার সাথে সাথে একটি ভ্যান গাড়িতে করে আমি আমার গ্রামে ফিরে যাই। আজও সেই রাতের কথা মনে হলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই দিনের পর থেকে আমি আর কখনোই বিলাসপুর গ্রামে যাইনি।